হাই, আমি চুমকি বলছি। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? শীত তো এসে গেল, আর শীত মানেই দেদার পিকনিক, প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর ঘুরে বেড়ানো। কিন্তু এসবের মাঝেই একটু মন্দ লাগাও আছে। কি বলো তো? সকালবেলা ঘুম থেকে ওঠার কষ্ট, লেপের ওই উষ্ণতা ছেড়ে বাইরে ঠান্ডায় বেরোনো বড্ড কষ্ট। কি বলো তোমরা? যাই হোক, শীত নিয়ে বলতে গেলে অনেক সময় কেটে যাবে, তাই ওসব বাদ দিয়ে শুরু করি আজকের আমার লেখা হ্যালো তৈজস বলছো গল্পের চতুর্থ পার্ট। আজকের গল্পের নাম অশরীরীর আকাঙ্ক্ষা। তাহলে শুরু করি। প্রায় 2.5 মাস অতিক্রান্ত। বিটকেল বলল, চল তৈজস, কোথাও থেকে ঘুরে আসি। বললাম, কোথায় রে? বলল, এত গরম, এই গরমে দার্জিলিং ছাড়া আর কোনো জায়গার নাম তোর মাথায় আসছে কি? হেসে ঘাড় নাড়লাম। ওরে বাবা, তোর ওপর খবরদারি করব? আমার ঘাড়ে কটা মাথা বল? কপট রাত দেখিয়ে আমাকে গালি দিয়ে বিটকেল বলল, টিকিট করে তোকে জানাবো, রেডি থাকিস। কামরূপ এক্সপ্রেসে। বিটকেল ঠিক 5:37 নাগাদ বিকেলবেলা রওনা হলাম দার্জিলিংয়ের ঠান্ডা আর প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হতে। রাত্রের খাবার লুচি, বেগুন ভাজা আর মিষ্টি খেয়ে শুয়ে পড়লাম দুজনেই। রাত্রে কি এক অস্বস্তি হতে ঘুম ভেঙে গেল। অনুভব করলাম আমার বিপরীতে কেউ একজন আমার দিকে তাকিয়ে রয়েছে, আর কম্পার্টমেন্টটায় অতিরিক্ত ঠান্ডা অনুভব হচ্ছে। মনের কোণ থেকে সব আশঙ্কা সরিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন যথা সময়ে এনজেপি স্টেশনে নেমে চললাম দার্জিলিংয়ের দিকে। 7 দিনের ছুটি আমাদের, তাই কোনো তাড়া নেই অন্য ট্যুরিস্টদের মতো। একদিন বৃষ্টিমুখর সন্ধ্যায় আমরা দার্জিলিং ম্যালে বসেছিলাম। বিটকেল বলল, দাঁড়া তৈজস, কিছু কিনে আনি। বুঝলি, শুধু মুখে বসে থাকতে একদম ভালো লাগে না। ও উঠে যেতেই হঠাৎ করে আমার হাতের লাঠিটা স্লিপ করে পড়ে গেল, আর তখনই একখানি ঠান্ডা হাত লাঠিটা তুলে আমার হাতে ধরিয়ে দিল। আমি চমকে উঠলাম। একটি নারী কণ্ঠস্বর আমায় নমস্কার করল, বলল, আমি তপতী, আর আপনি? আমি একটু ইতস্তত করে বললাম, তৈজস, কলকাতা থেকে। আর আপনি? শুনে হাসলো মেয়েটি। বলল, আমি সমস্ত দুনিয়া ঘুরে বেড়াই, কোথায় বাড়ি সঠিক করে বলতে পারবো না তো। কিছু দূর আলাপ গড়াতে সে বলল, চলুন না, সামনে একটি রেস্তোরাঁ আছে, ওখানে বসি, বাইরে বড় বেশি ঠান্ডা। আমার হঠাৎ হিমশীতল হাতটার কথা মনে পড়ল। বললাম, একটু অপেক্ষা করুন, আমার বন্ধু বিটকেল এক্ষুনি এসে পড়বে, একসাথেই যাব না হয়। মেয়েটি হেসে বলল, বাহ, বেশ অদ্ভুত নাম তো, কিন্তু ফোন করে বলে দিলেই তো হবে। এখন চলুন আমরা যাই। তৈজস কিসের টানে না জানি এগিয়ে চলল। রেস্তোরাঁয় ঢুকে তপতী বলল, আপনি 2 লার্জ কফি অর্ডার করুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কিছুক্ষণ পর তপতী এলো। বলল, একা একা গল্প করার লোক পায় না, আপনাকে দেখে মনে হলো আপনার সঙ্গে গল্প করে সন্ধ্যাটুকুনি কাটানো যায় অনায়াসে। আপনি শুনবেন আমার কথা? কেন?
তৈজস জিজ্ঞাসা করে, আমি অন্ধ বলে? তপতি কিছু বলে না। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর বলে, সোনার লোকের বড় অভাব জানেন। সবার ভেতরেই লুকানো আগ্নেয়গিরি তার তপ্ত লাভা বের করতে চায়, কিন্তু সে শান্ত সরোবর কোথায়? তাই যখন শীতল সরোবর পেলাম আর তর্স এল না। ও, আমি শান্ত সরোবর বুঝি? আপনি বুঝলেন কিভাবে? আচ্ছা, বেশ বেশ, আমি প্রস্তুত। আপনি লাভা উদ্গীরণ শুরু করুন, বলেই দুজনেই হেসে ফেলল। তপতি বণিক অ্যাজ ইউজুয়াল মধ্যবিত্ত ঘরের বাপাদুরে কন্যা, 2 বোন, বাবা মায়ের 2টি নয়ন। পড়াশোনা শেষ করার আগেই প্রেমে পড়া। ফোকাস পড়া থেকে সরে গেল, সুতরাং যা হওয়ার তাই হলো। যদিয়ং হৃদয়ং মম তদিয়ং হৃদয়ং তবতে সমাপ্তি। বন্ধুবান্ধবরা কেরিয়ার তৈরিতে মন দিল, আর আমি সংসার তৈরিতে। ইন্দ্রনীলের ছোট ফ্যামিলি, বাবা মা আর ছেলে, কিন্তু মনটাও সেই সঙ্গে ছোট, এটা পরে জানা গেল। ইন্দ্রনীল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করত। স্বভাবতই ওর নিজস্ব কতগুলো পলিসি ছিল। যেটা ছিল না তা হলো আমাকে জানানোর কোনো দায়। বছরখানেক পর থেকে ওর আচরণের কিছু কিছু জিনিস নতুন করে আবিষ্কার করলাম। অতিরিক্ত রাগ, অতিরিক্ত পজিটিভনেস, অন্যের সঙ্গে তুলনা। ওর মনে যে ছবি এঁকেছিল আমায় নিয়ে, আমার কাছ থেকে তা সেভাবে না পাওয়ার যন্ত্রণা। সর্বোপরি পরিবারের লোকেদের ব্রেন ওয়াশের মাধ্যমে বিষাক্ত ছোবল আমাদের ব্যক্তিগত সুখ শান্তির ওপর পড়ে চলল। জিজ্ঞাসা করে তৈজস, যেমন যেমন ধরো রান্নায় স্বাদ কম হয়েছে, ছুঁড়ে তা ঘরময় ফেলে দেওয়া। তারপর ধরো কোনো কারণে কথা কাটাকাটি, মনোমালিন্য হয়েছে, ঘর থেকে বের করে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়া, এমনকি বাথরুমের দরজায় তালা দেওয়া। আবার ওর অমতে হয়তো কোথাও গেছি, বাড়িতে আসার পর আয়নার কাঁচ ভাঙা, পর্দা ছেঁড়া ইত্যাদির মাধ্যমে মনে আতঙ্কের সৃষ্টি করা, আর কথায় কথায় গালিগালাজ ও বাবা মাকে ডেকে পাঠানো। আমি বাস্তবের মাটিতে এত জোর আছাড় খেয়ে পড়লাম, যা আমার শরীরের সাথে সাথে আত্মাকেও আধমরা করে দিয়েছিল। তবু কোথায় যেন কি একটু ছিল, আশা ছিল একদিন ঠিক সব আগের মতন হয়ে যাবে। হয়তো আমাদের সন্তান এলে ইন্দ্র নিজেকে সামলে নেবে। হয়, সে আশা হয়তো আমার দুরাশায় ছিল জানো। কেননা অফিস ফেরত ইন্দ্রর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো। কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারার দেশে পাড়ি দিল। ওর সমস্ত কাজ মিটলে আমার বাবা মা এসে আমায় নিয়ে গেলেন তাদের কাছে কিছুদিনের জন্য। কিছুদিন এই জন্য, কারণ আমার শ্বশুর শাশুড়ি চাননি আমি ও বাড়ি সারা জীবনের মতো ছেড়ে যাই। ওরা ঘর ভর্তি আত্মীয় স্বজন ও পাড়াপড়শির সামনে বলল, ছেলেকে হারানোর দুঃখ ওরা আমাকে মেয়েরূপে কাছে পেয়ে ভুলতে চায়। আমিও মানবিকতার খাতিরে সানন্দে রাজি হয়ে গেলাম। যেদিন বাপের বাড়ি থেকে ফিরলাম, সেদিনই আমায় রাখা হলো আমার শ্বশুরবাড়ির ঠিক নিচের এক গুপ্ত কুঠুরিতে। সে কি? তৈজস বলে, কি সাংঘাতিক তোমার শ্বশুরবাড়ির লোকজন! কিভাবে তুমি ছাড়া পেলে? বলছি, একটু গলাটা ভিজিয়ে নি, শুকিয়ে উঠেছে। এ মা, ছি ছি, তাই তো, তুমি একা নাগারে এতক্ষণ ধরে কথা বলছো। জানো, ওপরের সমস্ত কথা আমি শুনতে পেতাম, কিন্তু কিছু বলার বা করার উপায় ছিল না। আমায় ইঞ্জেকশনের মাধ্যমে অসাড় করে রাখা হতো।
যে 3টে এলআইসি ইন্দ্র করেছিল তার সবকটা নমিনি আমি ছিলাম। এই নমিনির টাকা নিয়ে যাতে রঘুচক্কর না হয়ে যায়, আমার দায়িত্ব ও ঝামেলা সারা জীবন ভোগ না করতে হয়, তাই এই প্ল্যান। আমার বাবা মার নামে মিথ্যা পুলিশি কমপ্লেন করে যে পয়সার লোভে ওরা ছেলেকে ওর মার্ডার করিয়েছে এই বলে তাদের হয়রান করার ভয় দেখিয়ে আমায় দিয়ে সব কটা পেপারে সই করিয়ে নিল। তারপর যা হওয়ার তাই হলো। আমার প্রয়োজন ফুরলো। ওই বাড়িটা ওরা বিক্রি করে চলে গেল নিজেদের সমস্ত অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে। সে বাড়ি ভেঙে আজ প্রায় বছর 3 হলো ফ্ল্যাট বাড়ি হয়েছে। ওখানে কলেজের বাচ্চা বাচ্চা মেয়েগুলো থাকে। ওরা সব হাসে, গায়, গল্প করে, রান্না করে, ঝগড়া করে, পড়াশোনাও করে। আমি 2 চোখ ভরে দেখি ওদের। কিন্তু হঠাৎ হঠাৎ মনে হয় ওরাও যদি আমার মতো কোনো ভুল করে বসে, না না, আমি তা হতে দিতে পারি না। ওদের শোনাতে চায় আমার জীবনের কথা। তাই তো রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে দরজায় ধাক্কা দিই জোরে জোরে। কেউ দরজা খোলে না। চিৎকার করে বলি, বাঁচাও বাঁচাও আমায় তোমরা। তাও কেউ কৌতূহলেও দরজা খোলে না। তুই যশ, তুমি বলবে ওদের আমার কথা, দেবে আমায় মুক্তি? তপতি ওর হাতটা রাখে তৈজসের হাতের ওপর। একটা কঙ্কাল সার হিমশীতল হাতের অনুভূতি। চেঁচিয়ে ওঠে তৈজস, কে 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 তুমি? সেই গুম ঘরে আমি যে আজও বন্দি, দেবে আমায় মুক্তি? তৈজস অজ্ঞান হয়ে যায়। এরপর যখন জ্ঞান ফেরে, হোটেলের ঘরে শুয়ে বিটকেল মাতার কাছে বসে। বিটকেলের মুখে শুনল সেদিন ওই রেস্তোরাঁয় তৈজসের সঙ্গে আর কেউ ছিল না। হোটেলের লোকজন ভেবেছিল তৈজস হয়তো কারোর অপেক্ষায় বসে আছে, তাই সে একাই বসেছিল। আর বিটকেল, সে তো পাগলের মতো ফোন করেছে তৈজসকে, কিন্তু ফোন তো সাইলেন্ট করা ছিল, শুনবে কিভাবে? তৈজস ভাবে তপতির এই অপূর্ণ ইচ্ছা তাকে পূরণ করতেই হবে। মৃত্যুর পরেও যে নিষ্পাপ জীবনগুলোকে বাঁচাতে চায়, তাকে ফেরায় কার সাধ্যি? ধন্যবাদ।